উদ্ভূত পরিস্থিতিতে ঠিক কি কি হতে পারে, কি কি করণীয়? কারণ শুধুমাত্র সতর্কতা নয়, এখানে নীতির প্রসঙ্গ জড়িয়ে রয়েছে, ব্যবসা বাণিজ্য প্রসঙ্গ জড়িয়ে রয়েছে, দুদেশের সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাই কি হতে পারে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে কথা বলে এই বিষয়টি একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব। ঈশানীদি, সুপ্রভাত, স্বাগত। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সবার নজর রয়েছে এবার নয়াদিল্লি কি করে। আমরা এমন একটা ভূখণ্ডের সঙ্গে এমন একটা ভূখণ্ড যেখানে অশান্তি, যার সঙ্গে আমরা দীর্ঘ সীমানা শেয়ার করি, এই জায়গায় দাঁড়িয়ে নয়াদিল্লির প্রথম স্টেপ কি হতে পারে, ফোকাস কি হতে পারে? সুপ্রভাত, আমাকে শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। বেশ, তো দেখুন, আমি গতকাল থেকে একটা কথা বলছি যে আমরা আমাদের প্রতিবেশীকে পাল্টাতে পারি না। প্রতিবেশী আভ্যন্তরীণ সমস্যা যদি কিছু হয়, সেটার একটা প্রভাব আমাদের উপরে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে এই যে পট পরিবর্তন হচ্ছে বা যা আমরা দেখছি কিছুদিন ধরে বাংলাদেশে ঘটছে, সেই ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের যে হিংসাত্মক ঘটনা, সেটা একেবারেই অনভিপ্রেত। একদমই আমরা চাই না, ভারত চায় না যে এই ধরনের হানাহানি মারামারির মাধ্যমে কোনো পট পরিবর্তন। কিন্তু একটা আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা নিশ্চয়ই ভারত সেই জায়গাটাতে হস্তক্ষেপ করতে চায় না বা হবে না। আপনাদের প্রতিনিধিও সেই কথাটাই বললেন। কিন্তু যেটা ভাবার সেটা হচ্ছে যে এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে এইখানে আমি ধরে নিচ্ছি যে কিছু কালের জন্য, কিছু অল্প সময়ের জন্য এখানে তিনি আশ্রয় নিয়েছেন। ফলে মানবিক কারণে তার শারীরিক সুরক্ষা এবং তার নিরাপত্তার কথা রেখে ভারত তাকে হয়তো আশ্রয় দিয়েছে বা এখানে তিনি আছেন। কিন্তু তার মানে এই নয় যে ভারত তাকে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক আশ্রয়, যেটা আমরা বলি অ্যাসাইলাম, সেটা দেবে। এই মুহূর্তে তার কিন্তু কোনো ইঙ্গিত আমার মনে হয় না আছে বা থাকবে। তার কারণ হচ্ছে যেভাবে পট পরিবর্তন হয়েছে, এটা যদি এমন হতো যে একটা সাধারণ নির্বাচনের তিনি ক্ষমতাচ্যুত হতেন বা তিনি হেরে যেতেন, সেটা অন্য ধরনের ব্যাপার হতো। কিন্তু এই যে জন অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন এবং সেই পরিস্থিতিতে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং আপাতত তিনি এসে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বা দিল্লি থেকে অন্য কোনো গোপন ডেরাতে তিনি আছেন। এই পরিস্থিতিতে ভারতের পক্ষে কোনো পক্ষ নেওয়া সম্ভব নয় এবং সবচেয়ে বড় কথা, ভারত বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের মানুষের পাশে আছে। বাংলাদেশের যে সবসময় আমরা ভারতের পাশে বাংলাদেশের পাশে থেকে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, আমাদের ক্ষমতা অনুসারে তাদেরকে সাহায্য করেছি, তাদের যে কোনো সমস্যার পাশে আমরা থাকার চেষ্টা করেছি। কাজে আমার মনে হয় ভারত সরাসরি কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বা সেই বিষয়টাতে মন্তব্য করবে বলে মনে হয় না। অবশ্যই ভারত যেটা চায়, যে কোনো রাষ্ট্রের মতন, বিশেষ করে ভারত, আপনি একই কথা বলছেন যে যেহেতু আমরা একটা ভূখণ্ড শেয়ার করি, শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা এবং প্রাণ নাশ বা প্রাণহানি যাতে না হয়, এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। কারণ আমি আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের যে পরিস্থিতি, যে বিস্ফোরক ঘটনা ঘটে এলো, তার যে আমরা শৃঙ্খলা, সেটা কিন্তু একটা মানবিক সংকট তৈরি করেছে। অনেক মানুষ একেবারেই দু দেশের সম্পর্ক একটা খুব ভাইটাল, আপনি বারবার বলছিলেন, এটা খুব পয়েন্টে রাখার মতো বিষয়। কারণ জন অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, সেখানে বাংলাদেশের মানুষের পাশে ভারত আছে, এই বার্তাটা জোরদারভাবে দেওয়াটার প্রয়োজনীয়তা রয়েছে ভবিষ্যতের কথা ভেবেও। এখানে একটু যদি অতীতের অংশে আসি, এই অতীতে যা যা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে ঘটেছে, এই অতীতের কথা মাথায় রেখে পরবর্তী কোনো পদক্ষেপ কি করা হতে পারে, বা অতীতের বিষয়টা বারবার তো চর্চায় আসছে, এখান থেকে কোনো রকম পদক্ষেপ বা পলিসি ভারত নিতে পারে? দেখুন, অতীতে যদি আমরা তো বাংলাদেশের পাশে থাকার বরাবরই চেষ্টা করেছি। ভারতের সঙ্গে বাংলাদেশের যে ইতিহাসটা আছে, সেটার মধ্যে ভারতের একটা বড় ভূমিকা আছে এবং যে কোনো রাষ্ট্রের পাশে থাকা, এবং সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে বাংলাদেশের কিন্তু ব্যবসা বাণিজ্যও আছে। আমাদের মধ্যে আরো বড় যেটা আমার মনে হয়, আমরা এই রাজ্যবাসী হিসেবে সেটা আরো বুঝতে পারি এবং অ্যাপ্রিসিয়েট করি, আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক আদান প্রদান আছে, একটা মেলবন্ধন আছে, আমাদের মধ্যে একটা আপনি বলুন যে আমাদের এই যে বাংলা আইডেন্টিটি, ভাষা, রীতি, সংস্কৃতি, তার একটা যোগাযোগ আছে।
সব ধরনের দিক থেকে আমরা বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করছি। মনে করে দেখুন, কোভিডের সময় আমরা বাংলাদেশকে যথাসাধ্য সাহায্য করেছি এবং আমরা ভ্যাকসিন দিয়েছি। ফলে এইটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক যে সম্পর্ক, নিশ্চয়ই কোনো সব দেশের মধ্যে সব সময় যে সবকিছু ভালো এবং সুন্দর মসৃণ হবে সেটা হবার নয়, সেটা হয় না। কারণ প্রত্যেকটি রাষ্ট্র হোক, ছোট হোক বড় হোক, তাদের কিছু কিছু জাতীয় স্বার্থের বিষয় রয়েই যায়। কিন্তু তা সত্ত্বেও ভারত কিন্তু যথার্থ চেষ্টা করেছে বাংলাদেশের উন্নয়নের কাহিনীর মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা। একেবারে ভারত চেষ্টা সবসময় করেছে এবং ভবিষ্যতেও করবে। আপনি সঙ্গে থাকুন ঈশানীদি। আর এই যে ব্যবসা বাণিজ্যের কথা বারবার আসছে, তার কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কতটা সীমানা রয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা হিলির মতো একটা চূড়ান্ত ব্যস্ত একটা সীমান্তের অংশ আপনাদের সামনে বারবার তুলে ধরছি, কারণ ইমিগ্রেশনে সেখানে অনেক মানুষ হাজির হয়েছেন। সকাল থেকে লম্বা লাইন দেখা যাচ্ছে। পেট্রাপল সীমান্তে সেখানেও যে ব্যস্ততা নিত্যকার থাকে সেটা দেখা যাচ্ছে না, কারণ বর্ডার সিল করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে শ্রীকান্ত ঠাকুর হিলি সীমান্ত থেকে এবং বিক্রম পেট্রাপল সীমান্ত থেকে রয়েছে, তাদের কাছে একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো। একটু হিলি সীমান্তের খোঁজ নিই। শ্রীকান্ত, কি অবস্থা? সকালে আমরা দেখছিলাম ইমিগ্রেশনের জায়গায় প্রচুর বাংলাদেশি মানুষজন তারা খোঁজ খবর নেওয়ার জন্য হাজির হয়েছেন, এখন কি ছবি? দেখো, আমরা সকালবেলা যেটা দেখিয়েছিলাম যে প্রচুর মানুষের ভিড়, এখনো কিন্তু মানুষের ভিড় রয়েছে, কারণ এখনো পর্যন্ত ওপার বাংলা থেকে সেভাবে কনফার্মেশন দেওয়া হয়নি যে আদৌ আজকে যাত্রী এপার ওপার করবে কিনা। এবং রপ্তানি বাণিজ্য বন্ধ আছে, সেটা আমরা আগের থেকেই, গতকালকে থেকে রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। এবং আজ এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বিএসএফ এর আধিকারিকরা কিন্তু এসে পৌঁছালেন। এই মুহূর্তে বিএসএফ এর আধিকারিকরা হিলি সীমান্তে এসে পৌঁছালেন এবং তারা পরিস্থিতির যে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি তারা দেখাচ্ছেন। এবং আরো যেটা যে ওপার বাংলাতে আমি বলবো, যেখানকার হিলি সীমান্ত প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, যেখানে পণ্য যাতায়াত হয়, সেই পণ্য যাতায়াত এবং মানুষের যে যাতায়াত সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এবং দেখো, একদম খাঁ করছে পুরো এলাকা। একেবারে চেহারা কিন্তু অন্য প্রান্তেও রয়েছে। আমাদের প্রতিনিধি হিলি সীমান্তের যেমন ছবি দেখাচ্ছিলেন, পেট্রাপলের সীমান্তেও কিন্তু একই ছবি। বিক্রম, আপাতত কি ছবি? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যত নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই পেট্রাপল সীমান্ত এলাকা এবং তার সংলগ্ন এলাকাকে। তোমাকে দেখাবো এই মুহূর্তে একদম আমি বর্ডার চেকপোস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র কিছু অত্যন্ত প্রয়োজনীয় অর্থাৎ এমার্জেন্সি কিছু ভেহিকেল রয়েছে, সেগুলিকেই মূলত ছাড়া হচ্ছে। এর পাশাপাশি কিন্তু সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যে সমস্ত যাত্রীবাহী গাড়ি, সমস্ত যান চলাচল কিন্তু গতকাল দুপুর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। অর্থাৎ কাউকেই কিন্তু যেতে আসতে দেওয়া হচ্ছে না এই পয়েন্ট থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ইন্ডিয়ার গেট এবং ঠিক তার পাশেই কিন্তু বাংলাদেশের গেট, যেখানে বাংলাদেশের পতাকা পর্যন্ত উঠছে। ঠিক ওই পারেই তোমাকে যেটা আমি জানাবো, যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে একাধিক যে আওয়ামী লীগের পার্টি অফিস সেখানে কার্যত পুড়িয়ে দেওয়া হয়েছে। কিভাবে বিএসএফ চেক করছে তুমি দেখতে পাচ্ছ। একদম অত্যন্ত প্রয়োজনীয় কিছু নির্দিষ্টভাবে যে কিছু গাড়ি রয়েছে সেগুলিকেই কিন্তু এখনো পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেককেই তুমি দেখতে পাচ্ছ ঠিক এভাবেই কিন্তু চেক করা হচ্ছে, এভাবেই ফ্রিস্কিং করা হচ্ছে এই মুহূর্তে বিএসএফ এর তরফ থেকে। এবং যেই ছবিটা তোমাকে আমি দেখাচ্ছিলাম, ক্যামেরা পার্সন পার্থবালকে একবার দেখাতে বলবো, এই যে গেট গেট তার ঠিক পাশেই কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গেট, সেখানে বাংলাদেশের পতাকা উঠছে। ঠিক ওই পারেই তোমাকে এই মুহূর্তে ছবিটা জানাবো যে একাধিক যে আওয়ামী লীগের পার্টি অফিস তা কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক ওই পাশেই আমরা যেটা জানতে পাচ্ছি যে একাধিক বাংলাদেশের আর্মির যে ভেহিকেলস তা কিন্তু সেখান থেকে মুভমেন্ট করানো হচ্ছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশ আর্মির কিছু ভেহিকেলও মুভমেন্ট করানো হচ্ছে, এমনটা আমরা জানতে পাচ্ছি। আপাততভাবে জায়গা দু দেশের ক্ষেত্রে অনেক বেশি নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের প্রতিনিধিরা সেখানকার আপডেট তুলে ধরছেন। দেখুন, অফিসিয়ালসরাও এসেছেন এই মুহূর্তে, আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি। একেবারে উচ্চ কর্তারা তারা এসে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন যে কি পরিস্থিতি রয়েছে। ঈশানী নস্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, তার সঙ্গে আমরা কথা বলবো। ঈশানীদি, একটু এই যে যোগাযোগ ব্যবস্থার উপরে প্রভাব পড়েছে, বাণিজ্যের উপর প্রভাব পড়ছে, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন জি 24 ঘন্টা।
ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, যে অশান্তি বাংলাদেশ জুড়ে এখনো চলছে, সেই অশান্তি বাংলাদেশের সঙ্গে যাতে কোনোভাবেই আমাদের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্য সদা সতর্ক রয়েছে আমাদের প্রশাসন এবং বিএসএফ। সেই মতো নজরদারি চালানো হচ্ছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার উপরে প্রভাব পড়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ঈশানী নস্কর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশানীদি, এই যোগাযোগের অংশটা একটু জানতে চাইবো, কারণ ভবিষ্যৎ কি, অনেকগুলো অ্যাভিনিউ আছে যেগুলো নিয়ে আলোচনা হয়তো করা যায়, কিন্তু এখন যেটা সাম্প্রতিককালে সব থেকে বেশি প্রভাব পড়েছে সেটা হচ্ছে যোগাযোগ। বিমান, রেল, সড়ক সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গায় এই প্রভাবটা কতটা দুপারের মানুষের উপরেই পড়তে পারে? দেখুন, এই যে প্রভাবটা পড়েছে, এটা আমরা তো জানি যে গতকালের রোববার থেকে আমরা রবিবার থেকে যে অশান্ত পরিবেশ দেখছি, তাতে এটা একটা বড় সিকিউরিটি সমস্যাতে পরিণত হচ্ছে। এবং আমরা প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশী রাজ্য উত্তর পূর্বের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে এই যে পরিবর্তন এবং যে হিংসা আমরা দেখলাম, সেটা নিরিখে কিন্তু এটা অবশ্যই একটা প্রিকশনারি মেজার। এটা কিন্তু স্থায়ী হবে না, এটা আশা করা যেতে পারে। কারণ দুটো দেশের মধ্যে, যেটা আমি আগেই বলেছি, মানুষের আনাগোনার ব্যাপার আছে, চিকিৎসা ক্ষেত্রে মানুষ আছে, মানুষ এখানে বাংলাদেশ থেকে মানুষ এখানে আসেন, ব্যবসা বাণিজ্যের জন্য আসেন, কেনাকাটি করতে আসেন, আত্মীয় পরিজন আছে। কাজেই একটা যোগাযোগ তো আমাদের এই পশ্চিমবঙ্গ এবং আমার ধারণা উত্তর পূর্ব ভারতেও যে রাজ্যগুলি আছে, যেমন আসাম, যেমন ত্রিপুরা, সেখানে আছেই আছে। ফলে এই জায়গাটা একটা স্থায়ী যে কোনো এই ধরনের আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম চিরস্তরে, তা কিন্তু নয়। এটা নেহাতি প্রিকশনারি। তার কারণ হচ্ছে এই যে বাংলাদেশে এইবারে কি হবে, কিভাবে ব্যাপারটা কোন দিকে যাবে, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি ভাবনা চিন্তা করবে, এবং বিশেষ করে হিংসা যাতে ছড়িয়ে না পড়ে, হিংসার প্রভাব যাতে এখানে এসে না পড়ে, এইটাও কিন্তু একটা আটকানোর ব্যাপার আছে। আরেকটা ব্যাপারও কিন্তু মাথায় রাখতে হবে যে রাজনৈতিক পট পরিবর্তন যে কোনো, আপনি দেখুন, আপনি যদি আপনি ইতিহাসের পাতা একটু যাই, আপনি যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে বা ইস্ট ইউরোপ ভেঙে পড়ছে, সেখানেও যে ভায়োলেন্স হয়েছিল, তার জন্যও কিন্তু প্রতিটি রাষ্ট্রকে সতর্ক হতে হয়েছিল, যে সকল রাষ্ট্রগুলি প্রতিবেশী অঞ্চলে ছিল, যাতে সেখান থেকে মানুষ চলে না আসে এবং হিংসার ধারাটা যাতে অন্য রাষ্ট্রে ঢুকিয়ে না পড়ে। এইটা নেহাতি আমার মনে হচ্ছে এই সময় যে আশু পদক্ষেপের জায়গা থেকে এগুলো একেবারেই সাময়িক বলেই আপনি মনে করছেন। অনেক ধন্যবাদ ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।